প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একাদশ শ্রেণীর একটি কবিতা আলোচনা করব। কবিতার নাম চারণ কবি। কবি ভারভারা রাও। চারণ কবি, এই চারণ শব্দটি ভূমি গোচারণ। চারণ কথা অর্থ ভূমি গোচারণ বা পশু চরানো। আবার চারণ শব্দের ব্যাকরণগত অর্থ হল স্তুতি পাঠক। চারণ কবি বলতে আমরা বুঝি যারা দেশাত্মবোধক কবিতা বা গান গেয়ে ঘুরে বেড়ান বা প্রচার করেন, তাকে আমরা চারণ কবি বলতে পারি। বিখ্যাত কবি মুকুন্দ দাসকে আমরা চারণ কবি বলি, যার আসল নাম যজ্ঞেশ্বর দে। চারণ কবি এই কবিতার যিনি রচয়িতা, বিখ্যাত কবি ভারভারা রাও। তেলেগু ব্রাহ্মণ বংশে তার জন্ম। প্রতিবাদী ভাবনা তার মানসিকতা। সামাজিক অবক্ষয়ের, শাসক শ্রেণীর নিষ্ঠুর অত্যাচারের কাহিনী রয়েছে, ভাবনা রয়েছে। আলোচ্য কবিতা চারণ কবি। এখানে কবির সমাজ মনস্ক চেতনার এক জীবন্ত দলিল আমরা পাব। চারণ কবি এই কবিতার মূল গ্রন্থ হল ভবিষ্যথু চিত্রপটম। এই কবিতাটির ইংরেজি অনুবাদ করেন ডি ভেঙ্কট রাও, নাম দেন দি বার্ড। এটি বাংলা অনুবাদ করেন বিখ্যাত কবি শঙ্খ ঘোষ। 2019 সালে দেবেশ রায় সম্পাদিত সেতু বন্ধন পত্রিকায় 15তম সংখ্যায় এটি প্রকাশ লাভ করে। আমরা এবারে জানব কবিতার প্রেক্ষাপট। দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী বোথা সরকার বীর বিপ্লবী বেঞ্জামিন মোলোইসকে ফাঁসির নির্দেশ দেয়, যার ফলে কবির প্রতিবাদী কণ্ঠস্বর প্রতিরোধের বিরুদ্ধে সমগ্র বিশ্ববাসী যেন সোচ্চার হয়ে ওঠে। প্রতিবাদী দৃপ্তকণ্ঠী ভারভারা রাও চুপ করে থাকেন না। তিনি তার সূক্ষ্ম তুলির নিপুণ আঁচড়ে প্রতিবাদের সত্তাকে জাগ্রত করেন এবং সহজ সরল সাবলীল ভঙ্গিতে লিপিবদ্ধ করেন এই সুন্দর কবিতা চারণ কবি। আমরা জানব এবারে কবিতার বিষয় সংক্ষেপ। চারণ কবি ভারভারা রাও। নিয়ম কানুন যখন সব লোপাট, নিয়ম অর্থাৎ বিধান, কানুন অর্থাৎ আইন যখন সব লোপাট, নিশ্চিহ্ন, লোপাট কথা অর্থ, দেশ বা সমাজের বুক থেকে ন্যায়নীতি বা নিয়ম কানুনগুলিকে অমান্য করে তাদের বিলুপ্ত করাকেই কবি বুঝিয়েছেন। আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল। কালো মেঘ বলতে সমাজের ন্যায়নীতি বা আইন কানুন ধ্বংসকারী, মানবতার হত্যাকারীদের বোঝানো হয়েছে। সুস্থ সমাজকে অস্থির করে যে শাসক শ্রেণী, তাকেই কবি বুঝিয়েছেন। ফাঁস লাগাচ্ছে গলায়। ফাঁস অর্থাৎ দড়ির বাঁধন। যারা সত্য ভাষণের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করে, তাদের কণ্ঠরোধ করে উৎপীড়ক শাসক শ্রেণী।
চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। আঘাতটা যখন মর্মকে বিদ্ধ করে তখন বাইরে রক্তপাতের চিহ্ন দেখা যায় না, চোখের জল তখন শুকিয়ে যায়। একেই বলে হাতে না মেরে ভাতে মারা। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ। ঘূর্ণিপাক অর্থাৎ পাক খেতে খেতে এগিয়ে চলে যা। ঝড় বৃষ্টির সময় আকাশের বুকে কখনো কখনো বিদ্যুতের ঝলক দেখা যায়। এই বিদ্যুৎ জনজীবনে ক্ষতি করে না। যখন বাজ পড়ে তখন জনজীবনে ক্ষতি হয়। পীড়িত মানুষের জমে থাকা ক্ষোভ একসময় রাষ্ট্রশক্তিকে আঘাত হানে। তাকেই বলা হয়েছে বাজ। ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড়। মৃদু গতিতে পড়া বৃষ্টিবিন্দু হল ঝিরঝিরে বৃষ্টি। প্রলয় ঝড় অর্থাৎ ভয়ঙ্কর ঝড়। এখানে মানুষের সম্মিলিত প্রতিবাদী চেতনাকে কবি বুঝিয়েছেন। মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে, মায়ের বেদনাশ্রু, মায়ের বেদনা, মায়ের বেদনা, মানুষের যাতনা কবির মধ্যে চেতনাকে যেন জাগ্রত করে। জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। গরাদ অর্থ হলো জানলায় লাগানোর জন্য লোহা বা কাঠের শিক। এখানে জেলের যে দরজার গরাদ তাকে বোঝানো হয়েছে। অর্থ হলো যে স্বাধীন চেতা কবি রাষ্ট্রশক্তিকে ভয় পায় না, তাই তার লেখনীর গর্জে ওঠে অন্যায়ের বিরুদ্ধে। লেখনীর ক্ষমতা তো অনেক বেশি। কথাই বলে কলমের শক্তি তলোয়ারের চেয়েও অনেক অনেক বেশি। তাই কবির লেখনী, লিপিকা কথা অর্থ হলো ক্ষুদ্রপত্র, অর্থাৎ কবির সৃষ্টি, কবির প্রতিবাদের ভাষা যে লেখা, সেই লেখনীর স্বর জনগণকে উদ্বুদ্ধ করে। যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর। কবির মনের কথা সুরের আকাশে ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। জীব যেন তার ভয় ভীতি ত্যাগ করে প্রতিবাদের কথা উচ্চারণ করে। বাতাস যেন মুক্তির স্বাদ পায়। তাই তো কবি বলেছেন বাতাসকে মুক্ত করে দেয় সুর। চলে আসি পরের লাইনে। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। শস্ত্র মানে হলো অস্ত্রই। প্রতিবাদের মাধ্যমই হয় গান। অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত গান যেন যুদ্ধের শস্ত্র বা অস্ত্র হয়ে ওঠে। তখন কবিকে রাষ্ট্রশক্তি ভয় পায়, কয়েদ করে তাকে, আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কয়েদ করা কথা অর্থ হলো বন্দি করা। গর্দানে ঘাড় ও গলার সমেত মাথাকে বলা হয় গর্দান। প্রতিবাদের মাধ্যমেই হলো যখন গান, অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত গান যেন যুদ্ধের শস্ত্র। সেই শস্ত্রই কি করে? শাসক শক্তিকে ভীতগ্রস্ত করে। সেই কারণেই কবির কণ্ঠকে রুদ্ধ করার জন্য মিথ্যা অভিযোগ করে ফাঁদে ফেলতে চায় শাসক শক্তি। এমনকি মৃত্যুদণ্ডের মাধ্যমে বা ফাঁসির মাধ্যমে তারা কবিকে ভয় দেখায়। ওই জন্য তো কবি লিখেছেন গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কিন্তু সত্যদ্রষ্টা কবিকে তা তো সম্ভব নয় স্তব্ধ করানো। তাই কবি লিখছেন পরের লাইনে, কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। সত্যদ্রষ্টা কবি শাসক শক্তির
চোখ রাঙানিকে ভয় পান না। তার লেখনী প্রতিবাদ জনতার মাঝখানে যেন জনস্রোত তৈরি করে এবং মুক্তির বাণী হয়ে যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। এই কবিতার 3টি স্তবক রয়েছে। আমরা শেষ স্তবকে চলে এসেছি। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। কবি ফাঁসির মঞ্চেও জীবনের জয়গান গাইতে পারেন। শাসক শক্তি মৃত্যুদণ্ডের মাধ্যমে প্রতিবাদী কণ্ঠকে মিশিয়ে দিয়ে ধ্বংস করতে চায়, কিন্তু কবিগণ জীবন দানের মধ্য দিয়ে ফাঁসির মঞ্চটাকে মাটির বুকে মিশিয়ে দেন। স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে। ফাঁসুড়ে অর্থাৎ ঘাতক। কবি হন মৃত্যুঞ্জয়ী। তাদের কাছে জীবন মৃত্যু পায়ের ভৃত্য। তারা হাসতে হাসতে ফাঁসির দড়িকে গলায় পরতে পারেন সত্যের জন্য, ন্যায়ের জন্য, সমাজের জন্য। তারা স্পর্ধার সঙ্গে মৃত্যু ও ফাঁসুড়েকে অস্বীকার করতে চান। যে ফাঁসুড়ে একদিন সন্ত্রাস সৃষ্টি করেছিল, সেই ফাঁসুড়েই একদিন ধ্বংস হবে উৎপীড়ক শাসক। ও কবির কলম সেদিন লিখবে শোষক মুক্ত উজ্জ্বল আগামী দিনের কথা। এটাই হলো কবিতার মূল বিষয়। আমরা কবিতার চরণ ধরে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। সবাই ভালো থাকো।